পজিশনস। হেজিং আর কিছুই না। হেজিং হইতেছে ফাইন্যান্সের ল্যাঙ্গুয়েজে কারেন্সি লক করে। লক কারেন্সি লক। করাটা না, বিষয়টা বিষয়টা এরকম, মানে কনসেপ্ট এরকম। হেজিং হইতেছে ফাইন্যান্সের রিস্ক মিটিগেট করা। রিস্ক মিটিগেট করা মানে কি? রিস্ক মিটিগেট করা হইতেছে রিস্কটাকে কমায় আনা অথবা রিস্কটাকে জিরো করে ফেলা। ফাইন্যান্সে যদি তুমি কোনো রিস্ককে জিরো করতে পারো, সো দ্যাটস আ পারফেক্ট হেজিং। আর যদি রিস্ক কমাইতে পারো, দ্যাটস হেজিং। রিস্ক কি? রিস্ক হইতেছে আনসার্টেনিটি। কি আনসার্টেনিটি? আমার কাছে একটা 100 টাকা নোট আছে, ভবিষ্যতে ইন ফিউচারে 100 টাকার নোট 120 টাকা হয়ে যেতে পারে, আবার 90 টাকা হয়ে যেতে পারে। এই যে 120 টাকা 90 টাকা হচ্ছে, উপরে মানে বাড়তেছে অথবা কমতেছে, আমি জানি না এটা বাড়বে না কমবে। এই যে আমার না জানা, আনসার্টিনিটি, এটাই রিস্ক। বাট বাড়াটাও রিস্ক, কমাটাও রিস্ক। আমরা এমনি চিন্তা করি কি টাকা বাড়া তো ভালো। হ্যাঁ, ভালো। কিন্তু ফাইন্যান্স রিস্ককে ডিফাইন করে আমি কতটুকু আনসার্টেন অ্যাবাউট হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। সো আমার 100 টাকা কুড বিকাম 120 টাকা অর 90 টাকা। আই ডো নট নো। So the uncertainty that relates by 100 টাকা becoming a 120 or 90 is the risk. হেজিং কি করে? এই যে আনসার্টিনিটি, এইটাকে সার্টেন করে, উইচ মিনস লক করে একটা ভ্যালুতে। সো কোনো কিছুকে লক করায় মানে হেজিং না। হেজিং কনসেপ্ট হচ্ছে এই যে আনসার্টিনিটি, এই আনসার্টিনিটি কমায় আনা অথবা পারফেক্টলি হেজ করে ফেলা বা পারফেক্টলি রিস্ক মিটিগেট করা বা পারফেক্টলি সার্টেন করে ফেলা। তার মানে হেজিংটা কেন ইম্পর্টেন্ট? আমি যেহেতু জানি না আনসার্টেন কি হবে, হেজিং করলে আমি জানি আমার সাথে কি হবে। সো আই, কি বলা যায়, আই ডিস্ট্রয় দ্য আনসার্টিনিটি অ্যান্ড ইস্টাবলিশ দ্য সার্টিনিটি বাই হেজিং। হেজিং এর মূল উদ্দেশ্য প্রফিট করা না। যদি হেজিং এর মূল উদ্দেশ্য প্রফিট হয়ে যায়, দ্যাট মিনস ওটা হেজিং হয় নাই, ওটা স্পেকুলেশন হয়ে গেছে, যেটা আমরা লাস্ট ক্লাস কোর্সেস গুলাতে বা লাস্ট অন্যান্য চ্যাপ্টার্স গুলোতে করে আসছি। প্রফিটের জন্য না, ওগুলো স্পেকুলেশন ছিল। এখন আমরা এখানে দেখব প্রফিট করা না। কোন উপায় বা কোন অ্যাপ্রোচটা একসেপ্ট করলে বা কোন অ্যাপ্রোচটা প্র্যাকটিস করলে আমার আনসার্টেনিটি কমে, কোন প্র্যাকটিসটা আমার রিস্ক মিটিগেট করে। সো রিস্ক কমা মানেই ফাইন্যান্সে আনসার্টেনিটি কমে যাওয়া। আমি মনে হয় কনসেপ্টটা দিতে পারছি হেজিং অ্যাকচুয়ালি কেন করে কোন কোম্পানি। হ্যাঁ, হ্যাঁ, কোম্পানি বুঝতে পারছি। ম্যাটার করে না ও প্রফিট করবে না লস করবে। কোম্পানির কাছে ম্যাটার করে ওর ভবিষ্যতে ভবিষ্যতে কত টাকা খরচ হবে অথবা কত টাকা রিসিভ করবে। একটা এক্সাম্পল দিই। সাপোজ আমি বাংলাদেশি, তুমি মালয়েশিয়ান। তোমার থেকে আমি 10টা ল্যাপটপ কিনছি, হ্যাঁ? তোমার থেকে আমি কিনছি ল্যাপটপ, রাইট? রাইট। কিনছি মানে ল্যাপটপ পাইছি, তোমাকে আমি টাকা দিব, রাইট? আচ্ছা, তো 10টা ল্যাপটপের দাম ছিল মনে করো 10 লাখ টাকা, হ্যাঁ? ঠিক আছে। তো তোমার সাথে আমার এগ্রিমেন্ট এরকম হয়েছে, এই যে আমি তোমাকে 10টা ল্যাপটপ কিনছি, যখনই এগ্রিমেন্টটা করছি তখন আমি 1 লাখ টাকা তোমাকে দিয়ে দিছি। 1 লাখ টাকা যখন মালয়েশিয়ান ইসে রিঙ্গিতে কনভার্ট করে তখন কত টাকা হয়, মানে এমনি কত টাকা আমি অ্যাকচুয়ালি জানি না কত হয়। 4 4 সাড়ে 4 4.5, তো সে 4.5 লাখ, সাড়ে 4.5 কি মানে 4.5 লাখ। হাজার হাজার। না না, হাজার হাজার ও, হাজার। 4.5 হাজার রিঙ্গিত, রাইট? হ্যাঁ, তো তুমি 4.5 হাজার রিঙ্গিত রিসিভ করছো, তাই না? একদম ফার্স্টেই। আর হ্যাঁ, বাকি টাকা কখন রিসিভ করবা? 6 মাস পর বা 3 মাস পর, যখন ল্যাপটপ গুলো আমি রিসিভ করবো তখন তুমি বাকি টাকা রিসিভ করবে। টাকা তো রিসিভ করবে না, বাকি 9 লাখ টাকা রিঙ্গিতে কনভার্ট করলে যেটা হয়, তাই না? হ্যাঁ, আচ্ছা, ওটা কখন হবে? 6 মাস, 3 মাস পরে হবে, এটা কিন্তু এখন হইতেছে না। ঠিক আছে।
তো এখন আমাকে বলো, তোমার জন্য, তুমি তো ফার্স্টে 4,500 রিঙ্গিত রিসিভ করে ফেলছো, 3 মাস পর, 3 মাস পর 9 লাখ টাকা কি সেম রেটই কনভার্ট হবে আজকের দিনের মতো, নাকি না চেঞ্জ হতে পারে? চেঞ্জ হতে পারে। ইউ ডোন্ট নো, কারণ রাইট? রেট বাড়তেও পারে, কমতেও পারে, তাই না? ইজন্ট ইট? হ্যাঁ হ্যাঁ, আর এক্সচেঞ্জ রেট তো ফ্লাকচুয়েট করে কনস্ট্যান্ট। তুমি তোমার তোমার তুমি যে টাকা আমার থেকে রিসিভ করো, ইঙ্গিত রিসিভ করো, এটা বাড়তে পারে, কমতে পারে, তাই না? তো তুমি কমতে তো জানো পারে। না। হ্যাঁ, তুমি তো জানো না, তাই না? তো এই রাইট। জিনিসটা যে যে আনসার্টেন, সো রিস্ক হয়ে গেছে জিনিসটা। So, এই রিস্কটাকে তোমাকে মিটিগেট করতে হবে থ্রু হেজিং। কিভাবে হেজ করবা? তোমার ফিক্স করতে হবে কি এক্সচেঞ্জ রেট। সো তুমি হেজ করবা এগেনস্ট এক্সচেঞ্জ রেট, রাইট? হ্যাঁ। আচ্ছা, সো তুমি এক্সচেঞ্জ রেটকে, তুমি চাইলে এক্সচেঞ্জ রেটের থ্রুতে হেজ করতে পারো, ইন্টারেস্ট রেট দিয়ে হেজ করতে পারো, অথবা কমোডিটি প্রাইস দিয়ে হেজ করতে পারো। এগুলো আমরা পরে আলোচনা করব। বিভিন্ন ওয়েতে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে হেজ করা যায়। হেজ করে কি লাভ? তুমি রিস্ক হেজ কমার। করলে, রিস্ক কমে কেন বলতেছো? তুমি হেজ করলে তুমি আজকের দিনে দাঁড়ায়া বলতে পারবা তুমি 3 মাস পর অ্যাকচুয়ালি কত রিঙ্গিত রিসিভ করবে আমার থেকে। সেটা কম হতে পারে, বেশি হতে পারে, বাট তুমি সার্টেনিটির সাথে বলতে পারবা যে আমি আপনার থেকে 3 মাস পর এত টাকা বা এত রিঙ্গিত রিসিভ করবো, মানে একদম সার্টেনিটি বলতে পারবো। সেটা কারেন্সি অ্যাপ্রিসিয়েট হোক বা ডেপ্রিসিয়েট, ডাজন্ট ম্যাটার, কারণ তুমি হেজ করছো। ঠিক আছে? একটা second। আচ্ছা, হেজ করার মূল উদ্দেশ্যটা হইতেছে টু reduce the uncertainty and increase the or establish the certainty, because finance risk is all about uncertainty, and to mitigate the risk you need to reduce the uncertainty. The more you reduce the uncertainty, the less risky it gets. ঠিক আছে? হ্যাঁ জিনিসটা মনে হয় আমি অনেকবার রিপিট করতেছি, কিন্তু জিনিসটা সবারই বোঝা উচিত, বা শুনতেছে তাদেরও বোঝা উচিত। ফাইন্যান্সের রিস্ক এটা না যে আমার ভ্যালু বা আমার টাকা ফল করতেছে, না। ওইটার কনসেপ্ট আলাদা। ওইটাকে বলা হয় ভ্যালু অ্যাট রিস্ক। ফাইন্যান্সের রিস্ক হইতেছে আমার ভ্যালুটা কতটুকু আনসার্টেন, এটা বাড়তেও পারে, কমতেও পারে। ওই আনসার্টেনিটির মেজারটাই হতেছে রিস্ক। আমি যদি অনেক বেশি আনসার্টেন থাকি ভ্যালু বাড়া বা কমা নিয়ে, রিস্ক অনেক হাই। আমি যদি অনেক বেশি, অনেক অনেক কম আনসার্টেন থাকি যে ভ্যালুটা বাড়বে না কমবে, তাহলে আমার রিস্ক অনেক কম ওঠে। আমি মনে হয় বুঝতে পারছি রিস্ক অ্যাকচুয়ালি কি, ফাইন্যান্স, রাইট? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো হেজিং কেন করে? তো হেজিং বুঝে আপনার তোমার জিনিসটাকে আনসার্টিনিটিকে কমায় সার্টিনিটি এস্টাবলিশ করার জন্য। So hedging is the taking of a position according either a cash flow, an asset, or a contract, including for that will rise in a value and offset a fall in the value of an existing position. মানে এটা বুঝায়। এটা এটা হইতেছে হেজিং এমন একটা পজিশন নেওয়া হয়, মানে হেজিং ইনস্ট্রুমেন্ট এরকম, যদি তোমার ভ্যালু অনেক বেশি ফল করতে যায়, তাহলে হেজিং এর ইনস্ট্রুমেন্টটা ওকে অত বেশি ফল হইতে দেয় না, উল্টা দিকে সে রাইজ হয়ে যায়। জিনিসটা এরকম, আহ, তুমি মনে করো 10 লাখ টাকা মিল্ক ভিটা দুধের কোম্পানি, হ্যাঁ, ওকে ইনভেস্ট করছো 10 লাখ টাকা কত, আর চিন্তা করতেছো যে হ্যাঁ যদি মিল্ক ভিটা আরং এর কাছে মাইর খেয়ে যায়, তাহলে তো আমার সব টাকা লস, তাই না? আরং যদি বাজারে স্ট্যাবলিশড হয়ে যায়, তখন তুমি কি হয়ে যাবে? তখন তো মিল্ক ভিটা অত প্রফিট করবে না, তখন তুমি লস খাইলা। আরং আগায় গেল গা। জিনিসটা বুঝছি, আচ্ছা। হ্যাঁ, এই এই ঘটনাটা বুঝছি। হুম। কম্পিটিটর এখন তুমি চিন্তা আগায় করছো গেছে যে দেখে, হ্যাঁ আমার হ্যাঁ, সো মার্কেট তুমি শেয়ার। জানো না
কম্পিটিটর আগে গেছে নাকি ওটা এখন অ্যানালাইজ করার বিষয় না। এটা আমি ভবিষ্যতে কথা বলতেছি। তো তুমি মাত্র মিল্কির 10 লাখ টাকা দিচ্ছে, আমি চিন্তা করতেছো যদি আরং ভালো করে ফেলে, তো তুমি জানো না ভালো করতে পারে নাও করতে পারে, আবার মিল্কিটা ভালো করতে পারে, ইউ ডোন্ট নো কি হবে, তাই না? হ্যাঁ। ভবিষ্যৎ কি জানো তুমি কি হবে? আমি তো না জানি না না। না, জানি না। জানি না তো, তাই না? আনসার্টেন দেখে তো রিস্ক। আচ্ছা, and তুমি চিন্তা করছো যে কি করা যায়। বাজারে দুই টাইপেরই জিনিস আছে, একটা মিল্কভিটা একটা আরং, এর বাইরে এরকম দুধের কোম্পানি ধরে নি। তো তুমি যদি তুমি যদি মিল্কভিটারে 10 লাখ টাকা না দিয়া মিল্কভিটারে 5 লাখ টাকা দিতা, আর 5 লাখ টাকা যদি তুমি আড়ং রে দিতা, তাহলে কি হইতো? এর 10 লাখ টাকা দিতাম আর 5 লাখ টাকা আরো দিতাম, তাহলে মিলিটারিটা বেশি ইমপ্রুভমেন্ট করতে পারবো। কি বললাম আমি বুঝিনি। আচ্ছা আমি বলি শোনো, 10 লাখ টাকা পুরোটা যদি মিল্কভিটারে দিয়ে দিতে, মিল্কভিটা খারাপ হলে এটা তোমার বেয়ার করতে হতো, ভালো হলে তো ভালোই হতো, তাই না? রিস্কটা এখানে বেশি হয়েছে। হ্যাঁ বুঝিনি কি। রিস্ক বেশি, কারণ ওরা যদি খারাপ করে তাহলে আমাদের টাকা তো লস। এই যে বারবারই মাথায় এটা আসতেছে যে লস অনেক বেশি করবো তাই রিস্ক বেশি, আমি তো বারবার বলতেছি আমি জানি না কি হবে, এইটা রিস্ক। টাকা বেশি লস করবো এটা রিস্ক না। এতক্ষণ ধরে তো বারবার আচ্ছা এই কথাই বলতেছি আচ্ছা, যে আমি জানি আনসার্টিনিটি না, আমি তো। আনসার্টিনিটি, এটা রিস্ক। আনসার্টিনিটি হাই একটাতে ইনভেস্ট করলে। এখন 5 লাখ টাকা 5 লাখ টাকা আমি মিল্কভিটা আর আড়ং এ ইনভেস্ট করছি, এখন কি হইতে পারে ইন ফিউচারে? আনসার্টেন, আমরা তো জানি যে কোনো কিছু হতে পারে। যে কোনো কিছু বলতে কি হইতে পারে শুনি, একটা একটা বলো। এখন মিলিটারিটা প্রফিটও করতে পারে, লসও করতে পারে। প্রফিট করলে তো আমাদের ইনভেস্টমেন্টের লাভ হইলো, আর আচ্ছা, লস গুলো তো লস। দুইটার কথা একসাথে বলো। মিল্কভিটা প্রফিট করলে আড়ং আড়ং এর কি হইলো? মিলিটারিটা প্রফিট করলে আরো লস। লস হইলো, রাইট? হুম হুম। তাহলে মিলভিটা তুমি যা প্রফিট করতেছো ওই প্রফিটটা আবার আড়ং খায় ফেলতেছে, তাহলে দেখো তুমি মাঝামাঝিতে আছো। তুমি মিলভিটা থেকে 1 লাখ টাকা প্রফিট করছো, মিলভিটা যদি 1 লাখ টাকা প্রফিট করছে, তার মানে আরো 1 লাখ টাকার মার্কেট লস করছে। হ্যাঁ তোমার তো দুই জায়গায় টাকা ইনভেস্ট করা না। তো আরো মিলভিটা যদি প্রফিট করে তুমি, তাহলে তুমি প্রফিট পাইতেছো, আবার আরং যদি লস করে সেই লসও তো তুমি বিয়ার করতেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাইলে কি তুমি আলটিমেটলি মানে কিছু প্রফিট করতে পারতেছো দুই জায়গায় পজিশন নেওয়াতে? আমি যদি হাফ অফ করে নেই, তাহলে যে কোম্পানি প্রফিট করতেছে সেখান থেকে আমি বেনিফিট পাইতেছি, আর যে কোম্পানি লস করতেছে ওইটা তো লস চলে গেল। তাহলে তোমার হাতে কত রইলো? হুম হুম। তাহলে আমার তোমার হাতে 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 কত রইলো তাহলে তোমার কাছে? ওইটা তো আনসার্টিন, কারণ আমি তো জানি না কোন কোম্পানি প্রফিট করবে আর কোন তুমি কোম্পানি লস। তুমি মাত্র বললা যে ধইরা নেই মিল্ক বিটা প্রফিট করতেছে আরং লস করতেছে, তাই তো এটা এটা অ্যাজাম্পশন তো করলাই, এটা তো অ্যাজাম্পশন তো মাত্রই তো তুমি করলা, আবার হুম হুম। বলতেছে আমি আমি জানি না। এটা হইলে তখন কি হবে? তখন কি হবে? তখন কি হাফ হাফ প্রফিট হাফ লস? মিল্ক ভিটা থেকে 1 লাখ টাকা প্রফিট পাইছো, হুম হুম। আড়ং এ 1 লাখ টাকা লস করছো, তাইলে তোমার কাছে কি রইলো? তাহলে তো ইকুইলিব্রিয়াম হয়ে গেল, নো প্রফিট নো হ্যাঁ, লস। হ্যাঁ এটাই এতক্ষণ ধরে বলতেছে, তুমি কি মাঝামাঝি জায়গায় পড়ে গেল না, তোমার কিছুই হইলো না। তুমি প্রফিটও করলা না লসও করলা না, এটাই তো হেজিং বুঝাইতেছে তোমার। ওই 10 লাখ টাকার ভ্যালুটা স্টিক রইলো না, ওটা বাড়েও নাই কমেও নাই, 10 লাখ টাকায় আছে না এখনো। হ্যাঁ। কি কি বুঝতে পারছো? ইকুইলিব্রিয়াম হয়েছে কারণ আরো প্রফিট। ইকুইলিব্রিয়াম হয় নাই, ইকুইলিব্রিয়ামের কথা বলতেছি না। আরং লস করছে,
মিল্ক ভিটা প্রফিট করছে, সো মিল্ক ভিটার প্রফিট আবার আরো লস খায় ফেলাইছে, মানে তুমি তো দুই জায়গায় ইনভেস্ট করে রাখছিলাম। সো তুমি হ্যাঁ এখন। যে পোর্শনটা প্রফিট করছিলে মিল্ক ভিটাতে, আরো ওই পোর্শনটুকু আবার লস করছে, সো তোমার প্রফিট হয়নি, লসও হয়নি। So তুমি যে 10 লাখ টাকা দুই কোম্পানির, মানে 5 লাখ 5 লাখ করে দুই কোম্পানি দিয়ে রাখছিল, ওই টাকাটা প্রোটেক্টেড হইলো না? পুরো পুরো টাকাটা প্রোটেক্টেড আছে না? টাকা কমছে বা বাড়ছে, কিছু হয়েছে? না, বাট প্রোটেক্টও তো হয় না, প্রোটেক্ট কেমনে বলবো? প্রোটেক্ট হয়নি? কেমনে হয়নি কারণ প্রোটেক্ট, আমার বলো। কারণ প্রোটেক্ট তো অন্য জিনিস। কারণ আমরা যদি এমন যদি হইতো যে মিল্ক বিটা আর আরন দুইটাই লস, তখন তো তুমি তো পুরা মাত্র এক্সাম্পশন করলা যে একজন ভালো করলে আরেকজন খারাপ করবে, আরেকজন খারাপ করলে আরেকজন ভালো করবে, এটাই তো এক্সাম্পশনটা ছিল, তাই না? একজন ভালো আরেকজন ফল করবে, আরেকজন ফল করলে আরেকজন ভাববে। মার্কেটটা তো এরকমই বললাম, এটা এভাবে তো ডিফাইন করলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, বাট প্রোটেক্ট করা তো অন্য জিনিস। লাইক আমরা ধরেন আমরা 40% মিল্ক বিটাতে ইনভেস্ট করলাম আর বাকি 60% আরং এ করলাম। তখন যদি আহ আরং লস খায়, তখন তো আমার 60% চলে গেল। তুমি আর তুমি তুমি তাহলে কেন করলা এটা? এ তো তুমি তো হ্যাঁ হ্যাঁ, পারফেক্টলি করলা করলা না, তুমি তো ইচ্ছা করে একটাতে বেশি একটাতে কম করলা। এটা তোমার হেজিং হয় নাই। কিছু হয় নাই। কারণ আমরা যদি হাফ হাফ করে করি, তাহলে তাহলে এটা প্রোটেক্ট কেমনে হয়? কারণ একটা কোম্পানি লস খাইলে আরেকটা কোম্পানি, হ্যাঁ ঠিক আছে, একটা কোম্পানি লস খাইলে আরেকটা কোম্পানি ভালো করে, বাট এটা তো ইকুইলিব্রিয়াম হয়ে যাচ্ছে, প্রোটেক্ট কেমনে হচ্ছে? ইকুইলিব্রিয়াম আসতেছে কেন, মানে ইকুইলিব্রিয়াম কেন আসতেছে? ইকুইলিব্রিয়াম আমি বলতেছি বিকজ নো প্রফিট নো লস। এটা ইকুইলিব্রিয়াম না, এটা ব্রেক ইভেন। ইকুইলিব্রিয়াম হচ্ছে যেখানে ডিমান্ড এন্ড সাপ্লাই ইন্টারসেক্স। দুইটা আলাদা, একদমই টোটালি কমপ্লিট ডিফারেন্ট থিংস আছে। যাই হোক, 5 লাখ টাকা মিলভিটা, 5 লাখ টাকা আরো মিলভিটা প্রফিট করছে, সাপোজ 50,000 টাকা প্রফিট করছে। প্রফিট করছে কেমনে? আড়ং এর যে কাস্টমার ওদেরকে অ্যাকুইজ করে ফেলছে, অ্যাকিউর করে ফেলছে। তো আড়ং আড়ং তেলে কত টাকা মার্কেট শেয়ার হারালো? মার্কেট থেকে 50,000 টাকা মার্কেট শেয়ার হারালো, তার মানে আড়ং 50,000 টাকা লস করলো। আচ্ছা আচ্ছা। বুঝছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে 50। এই যে মিলভিটে যে 50,000 টাকা প্রফিট করে, টাকাটা কে পাইলো? তুমি পাইলা। আচ্ছা। হ্যাঁ, আর আড়ং যে 50,000 টাকা লস করলো, এই লসটা কার বেয়ার করতে হবে? এটা ওদের। ওরা ওদের কেন? তুমি টাকা ইনভেস্ট করছো না? ওদের কেন বের করতে হবে বুঝলাম না। তুমি না টাকা ইনভেস্ট করলা, তো তুমি বের করবা আমি না? তুমি বের করবো, আমি তো বের তোমার তোমার 50,000 টাকা লস হলো এই জায়গায়, তা তোমার রইলো কত হাতে? কোনো প্রফিট বা 50,000 টাকা। তোমার খাতে কিভাবে 50,000 টাকাতে তুমি বের করলে কারণ লসটা? আরেকটা কোম্পানিতে ইনভেস্ট করছি না। তার একটা কোম্পানি যে তোমার লস হইতেছে, ওটার টাকা কি তুমি দিবা না? আর ওটা কি লস কি তুমি বের করবা না? করবো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বিল ভিটার 5 লাখ টাকা দিছো, ইউ হ্যাভ প্রফিট, ইউ হ্যাভ আর্ন প্রফিট 50,000 টাকা, সো বিল ভিটায় ইনভেস্টেড 5 লাখ টাকা উইল বিকাম 5,50,000। আরং এ দিছিলা 5 লাখ টাকা, 5 লাখ টাকা 50,000 টাকা লস হয়েছে, তার মানে আরং এ ইনভেস্টেড টাকা ছিল 5 লাখ, ওটা এখন বিকাম কত হয়েছে? 50,000। কি বলতেছো? আরং এ দিছিলা 5 লাখ টাকা, লস করলা 50,000, তাহলে কত টাকা হইলো? তাহলে কত টাকা রইলো আরং এ ইনভেস্টেড টাকা? কত টাকা রইলো? 4,50,000। 4,50,000। আর মিল বিটার 50,000, 5 লাখ টাকা কত টাকা হয়েছে? 5,50,000। দুইটা যোগ করলে কত হয়? পাঁচ, 10 লাখ। তাহলে 10 লাখই তো পাইতেছো ঘুরে ফিরে, তো তোমার ভ্যালু প্রোটেক্ট হইলো না? হুম হুম। এইটাই তো বলতেছে হেজ, আচ্ছা এটাই আচ্ছা এতক্ষণ ধরে আচ্ছা। বলতেছি। আবার যদি উল্টাটা ঘটে, মিল্ক ভিটা যদি লস করে আর ও যদি লাভ করে, ঠিক আবার যোগ করলে 10 লাখ টাকাই পাবো। 10 লাখ তো টাকা। তোমার তোমার ভ্যালু সবসময় প্রোটেক্টেড থাকতেছে।
এটাই এখানে লিখছে। এমন ভাবে কন্ট্রাক্টটা করব যেন রাইজ ইন দা ভ্যালু, অফসেট আর ফল ইন দা ভ্যালু অফ দ্য এক্সিস্টিং পজিশন, অথবা আহ, আহ, যদি ফল হয় ভ্যালুর একদিকে, আরেক দিকে আমার এক্সিস্টিং পজিশনে রাইজ হবে। মানে এমন একটা জিনিস উপর আমি ইনভেস্ট করবো, বা এমন একটা কন্ট্রাক্ট আমি যাবো যেন আমার ভ্যালু যদি ফল করে তাহলে আর যে কন্ট্রাক্টের ভ্যালু রাইজ করে, আর আমার ভ্যালু যদি রাইজ করে তাহলে কন্ট্রাক্টের ভ্যালু ফল করবে। সো সেম ওয়েটে উঠা নামা বা ডিফারেন্স একটু ডিফারেন্ট থাকতে পারে, ডেভিয়েশন থাকতে পারে, ওঠা নামা করবে। আমার ভ্যালুটা যেন কাছাকাছি প্রোটেক্টেড থাকে, মানে আমার ভ্যালু যা আমি দিচ্ছি সেটা যেন কাছাকাছি থাকে, মানে এটা যেন বেশি ডেভিয়েট না করে, অল্প অল্পর মধ্যে যেন থাকে। মনে করো আমি 1 লাখ টাকা প্রোটেক্ট করতে চাই, 1 লাখ টাকা সর্বোচ্চ 1 লাখ 1 হাজার বা 1 লাখ 2 নিরানব্বই হাজার এর মধ্যে যেন থাকে, এত বেশি ডেভিয়েট না করে। এই যে প্রোটেক্ট করতে করা 5 বছরের জন্য বা 6 মাসের জন্য বা 3 মাসের জন্য, এটার জন্য আমরা যে মেজারমেন্টস গুলো নেই, দিস ইজ হেজিং। হেজিং এর অনেক ইনস্ট্রুমেন্ট আছে, এটাই এখানে লিখছে। হেজিং is the taking of a position, এমন একটা পজিশন না, acquiring either a cash flow or an asset or a contract, ক্যাশ ফ্লোতে থ্রুতে, অ্যাসেটের থ্রুতে, কন্ট্রাক্টের থ্রুতে। কন্ট্রাক্ট বলতে ফরওয়ার্ড কন্ট্রাক্ট বোঝায়, যেটা দ্যাট উইল রাইজ ইন ভ্যালু, যে জিনিসটা আমার ভ্যালু, যে জিনিসটা ভ্যালু রাইজ করবে, যদি ওইটার ভ্যালু রাইজ করে অ্যান্ড অফসেট, ওটা অফসেট করবে কারে, এ ফল ইন দ্য ভ্যালু অফ এন এক্সিস্টিং পজিশন, আমার এক্সিস্টিং পজিশনের যদি ভ্যালু ফল করে ওইটারে অফসেট করবে। কারণ আমি যে কন্ট্রাক্টে গেছি ওইটার ভ্যালু রাইজ করতেছে আর আমার নিজের ভ্যালু ফল করতেছে, সো দুইটা যোগ করলে যেটা যেটা হবে দেখা যাবে যে জিরোই, মানে বাড়েও নেই কমেও নেই। আবার কন্ট্রাক্টের অফসেট ভ্যালু মানে যদি, কি? কভার করা, রাইট? ওই যে লসটা খাইলাম, হ্যাঁ লসটা ওইটা খাইলাম লসটা বা, কভার হ্যাঁ হ্যাঁ করতেছে। কভার করতেছে। আবার আচ্ছা। অফসেট, অফসেট শুধু লস কভার করে না, লাভ রেও কভার করে। তোমার মনে করো লাভ হইতাছে কিন্তু কন্ট্রাক্টর ভ্যালু ফল করতেছে, তখন তোমার লাভ রেও অফসেট করে ফেলবে, লাভও হইতে দিবে না। হেজটা আচ্ছা আচ্ছা এরকম, আচ্ছা আচ্ছা তোমাকে লস হইতে দিবে না, তোমাকে লাভ হইতে দিবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। উপরে যেতে দিবে না, নিচে নামতে দিবে না। এই যে উপরে যেতে দিবে না, নিচে নামতে দিবে না, দ্যাট মিনস ইউ আর কোয়াইট সার্টেন দ্যাট ইউ উইল গেট এক্স অ্যামাউন্ট অফ বা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ভ্যালু। এই যে ভ্যালুটা তুমি জানতে পারলা যে এই টাইম পর তুমি ভ্যালুটা পাবা, সো তোমার এই ভ্যালুটা কি হয়ে গেল, প্রোটেক্ট হয়ে গেল। না তুমি লাভ করছো না তুমি লস করতেছো, তোমার ভ্যালু প্রোটেক্ট করাটাই হচ্ছে তোমার মেইন টার্গেট, উদ্দেশ্য। এই জন্যই হেজ করা হয়। হেজের ইয়াই আন্ডারলাইং ইন্টেনশন এটা, আমার ভ্যালুকে আচ্ছা, প্রোটেক্ট এখন করতে হবে, বুঝতে পারছি। আর কিছু না। আমি প্রফিট, দ্য মোমেন্ট আই এম থিঙ্কিং অ্যাবাউট প্রফিট, হেজিং থেকে আমি বের হয়ে গেছি, আমি হেজার আর না, আর আমার স্পেকুলেটর। হেজাররা only thinks about and they're supposed to think about how to protect a specific value. আমরা যখন ম্যাথে যাব তখন আমরা বুঝতে পারবো। ওই যে তোমার বলছিলাম, তোমার থেকে 10 লাখ টাকার ল্যাপটপ কিনছি, 1 লাখ টাকা দিছি, ইউ গট 4,500 রিঙ্গিত, বাকি টাকা ল্যাপটপ 3 মাস পরে পাওয়ার পর আমি তোমারে 9 লাখ টাকা দিব। 3 মাস পর, 3 মাস পর তো তোমার কি হবে, 3 মাস পর ইউ নেভার নো এক্সচেঞ্জ রেট কই যায়, সো এক্সচেঞ্জ রেট বাড়তে পারে কমতেও পারে। সো তুমি এমন একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট বা সামথিং কিছু একটা, আরো অনেক ইনস্ট্রুমেন্ট আছে, একটা ইনস্ট্রুমেন্ট তুমি নিলা যাতে করে ওই 9 লাখ টাকার ভ্যালুটা ফলো না করে, রাইজও না করে। সো তুমি আজকের দিনে দাঁড়ায় ইউ ক্যান সে 3 মাস পর হাউ মাচ ইউ উইল বি গেটিং আউট অফ 9 লাখ টাকা, মানে হাউ মাচ ইউল বি গেটিং মালয়েশিয়ান রিঙ্গিট আউট অফ 9 লাখ টাকা। তো 3 মাস পর তুমি এখনই তুমি বলতে পারবা 3 মাস পর তুমি 9 লাখ টাকার এগেনস্টে কত টাকা তুমি রিঙ্গিত পাবা। এই যে তুমি যাই না ফেললা, তুমি সার্টেন হয়ে গেলা, তোমার রিস্কটা মিটিগেট বা হেজড হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি ম্যাথ করার সময় আমরা মোটামুটি ভালো একটা আইডিয়া পাই, ম্যাথটা যখন দেখবো তখন বুঝতে পারবো। আই ওয়াজ থিঙ্কিং যে ম্যাথটা শুরু করে দিই, এখানে অনেক কথাবার্তা লিখছে। হ্যাঁ, এই কথাগুলো পরে বুঝাবো। ম্যাথের একটা পার্ট দেখাই, টিউটোরিয়ালে একটা পার্ট দেখাই, পরে অন্যগুলো অন্য পার্ট সময় দেখাবো।
আচ্ছা, আগে আমরা ঘটনাটা পড়ি, বুঝি। ঠিক আছে, দরকার পড়লে ম্যাথ করব না, আগে ম্যাথ মানে ম্যাথের কোশ্চেনটা বুঝি। সো বব ক্যাট, হ্যাঁ, ও কি একজন ইউএস বেস ম্যানুফ্যাকচার অফ ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট, ওর ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট বানায়। জাস্ট পারচেজ এ কোরিয়ান কোম্পানি, একটা কোরিয়ান কোম্পানি থেকে কি পারচেস করছে? প্লাস্টিক নাটস অ্যান্ড বোলস ফর হেভি ইকুইপমেন্ট। সো ববক্যাট কি করছে? একটা জিনিস কিনছে কোরিয়ান কোম্পানি থেকে। ঠিক আছে, এটা তো এতটুকু তো বুঝছি, রাইট? হ্যাঁ। আচ্ছা, দ্য পারচেস ওয়াজ 7,800 মিলিয়ন উন। মানে যে যে জিনিসটা পারচেস করছে ওইটার ভ্যালু হইতেছে, পারচেসের ভ্যালু হইতেছে 7,800 মিলিয়ন উন, কোরিয়ান উন আর কি। ঠিক আছে, তার মানে সে কত উন রেট, মানে কত কত ভ্যালুর জিনিস কিনলো সে? সেভেন্টি সেভেন এইট মিলিয়ন। 7,800 7,800 মিলিয়ন। হ্যাঁ, 7,800 মিলিয়ন ওন জিনিস কিনছে। হ্যাঁ, এতটুকু বুঝছি। হ্যাঁ, হ্যাঁ। তার মানে তার নামে এই রিসিপ্ট লেখা হয়েছে। তাহলে ববক্যাট কত টাকা পে করবে কোরিয়ান কোম্পানিরে? 7,800 মিলিয়ন ওন, রাইট? এত এটা বুঝছি না? আর ওই বুঝতে কোরিয়ান পেরেছি। কোম্পানি ববক্যাট থেকে কত টাকা রিসিভ করবে? 7,800 মিলিয়ন ওন, এতটুকু বুঝছি। বুঝছি। আচ্ছা, তো এটা আগে হয়েছে, হ্যাঁ, এটা হয়েছে। তারপরে কি হয়েছে? তারপর 1,500 মিলিয়ন হ্যাজ অলরেডি অলরেডি বিন বিন পেড, মানে পেড। ওই যে চুক্তি যখন করছিল তখনই সে বলছে আচ্ছা ঠিক আছে ভাই, আহ, আপনি আপনি তো আমার থেকে 7,800 মিলিয়ন উন পান, আমি আপনার 1,500 মিলিয়ন উন এখনই দিয়ে দিতেছি। তো তখনই সে ডাউন সাথে সাথে পেমেন্ট। 1,500, হ্যাঁ, দিয়ে দিছে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। তাহলে যদি দিয়ে দিয়ে থাকে, রিমেনিং কত আছে? 300 মিলিয়ন উন। 300। এই উনটা কি বলছে? 6 মাস পরে সে দিবে, 6 মাস পরে দিবে। তাহলে তার পেয়েবল কত রইলো এই লোকটার, ববক্যাটের? 6,300 মিলিয়ন উন, তাই না? হুম, হুম। রেকর্ড কিন্তু 6,300 মিলিয়ন উনে রেকর্ড হয়েছে, ডলারে কিন্তু না। হ্যাঁ, এটা ঠিক আছে, দেখছি। সো যে কোম্পানি থেকে কিনছে ওই কোম্পানি ববক্যাট থেকে এক্সপেক্ট করতেছে 6,300 মিলিয়ন উন। তারা কিন্তু ডলার এক্সপেক্ট করতেছে না, উন এক্সপেক্ট করতেছে। এখন তোমার মাথায় এটা চিন্তা করতে হবে, 6 মাস পর ডলারের রেট বাড়তেও পারে, কমতেও পারে, কমতেও পারে, বাড়তেও পারে। 6,300 মিলিয়ন উন দিতে গিয়া ববক্যাটের বেশি ডলার পেও করতে হইতে পারে, আবার কম কম ডলারও পে করলেও হইতে পারে, জানে না সে, তাই না? আচ্ছা, বুঝতে বুঝতে পেরেছি। পারছি? হ্যাঁ, হ্যাঁ। এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। কারণ 6 মাস পরে ডলার আর কোরিয়ান উনের মধ্যে এক্সচেঞ্জ রেট কত হয় আমরা তো জানি না। সো হইতে পারে ডলার অ্যাপ্রিসিয়েট হইলে আমার অল্প ডলার দিলে এই 6,300 মিলিয়ন উন দিয়ে দিতে পারি, অথবা ডলার ডেপ্রিসিয়েট করলে আমার অনেক বেশি ডলার দিতে হতে পারে, যা পে করবো তার চেয়ে বেশি পে করতে হতে পারে। কারণ ওরা কিন্তু রিসিভ করছে ওদের কারেন্সিতে, এবং আমার 6,300 মিলিয়ন উন দিতে হবে। ঠিক আছে, ওদের কারেন্সিতে। তো তো ডলার আর উনের এক্সচেঞ্জ রেট যে কোনো দিকে যেতে পারে। তো আমি জানি না আমার অ্যাকচুয়ালি 6 মাস পর আমার আমার কত টাকা পেয়েবল, আমি জানি না। পেয়েবল ডলারে বেশি হইতে পারে, ডলারে কম হইতে পারে, আমি কিন্তু জানি না। এই যে আমি জানি না, না জানাটাই রিস্ক। এই যে আমি জানি না, না জানাটা রিস্ক, এবং এই রিস্ক আমাকে কি করতে, মিটিগেট করতে হবে। এবং মিটিগেট করার জন্য আমাকে হেজিং টুল ইউজ করতে হবে। হেজিং টুল 3 ভাবে ইউজ করা যায়। ওয়ান ওয়ে is to use forward এগ্রিমেন্ট। ফরওয়ার্ড এগ্রিমেন্টের থ্রুতে আমরা হেজিং করতে পারি। আনাদার ওয়ে ইজ টু ইউজ মানি মার্কেট হেজ। এটা ফরওয়ার্ড মার্কেট হেজ যদিও বলে, ফরওয়ার্ড
নিচে আসা করছে। আরেকটা ওয়ে ইজ টু ইউজ, যে অপশনস পড়ছিলাম না, ডেরিভেটিভস অপশনস, অপশন মার্কেট, অপশনের তো হেজ করে, অপশন মার্কেট হেজ, এই তিন ভাবে করা যায়। তো এতগুলা ওয়ে জেনে লাভ কি, এতগুলা ওয়ে আমরা পরে বুঝবো। দেখো তিন ভাবে হেজ করা যায়, মানে তিনটে ইনস্ট্রুমেন্ট আছে হেজ করা। কি 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 হেজ মানে কি? এই তিনটা ওয়েতে আমি এই 63 মিলিয়ন উনের এগেনস্টে যে ডলারটা পে করতে হবে ওইটা আমি উইথ সার্টেনিটি বলে দিতে পারবো, যে কত ডলার আমার আজকে আমি জানে রাখবো, 6 মাস পর আমার কত ডলার রাখতে হবে, আমার পেয়েবল কত 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 ডলার হবে সেটা আমি আজকেই ফিক্স রাখতে চাই। আমি 6 মাস পরে আই ডোন্ট ওয়ান্ট টু ফাইন্ড আউট কত টাকা দিতে হবে, আমি এটা আজকেই জানতে চাই 6 মাস পরে আমার কত ডলার দিতে হবে। সে যে আমি যে আজকে যদি জানতে চাই, সো আই নিড টু লক মাই পেয়েবল। সো লক মাই পেয়েবল, আমি যদি আমার পেয়েবল কে, পেয়েবল মানে বুঝতেছি যে টাকাটা আমাকে পে করতে হবে তাদেরকে, পেয়েবল 6 মাস পর তাদেরকে পে করতে হবে না টাকাটা, মানে ডলারটা বা ওনটা, বুঝতে হ্যাঁ, পারছি তো, পেয়েবল এটা বুঝছি কিন্তু বুঝছি। বুঝাইতেছে। আচ্ছা, এটা আমি লক করতে চাই, লকটা আমি তিন ভাবে করতে পারি, ইদার ফরওয়ার্ড মার্কেট হেজ দেয়া, মানি মার্কেট হেজ দেয়া, অপশন মার্কেট হেজ দেয়া। আচ্ছা, ফরওয়ার্ড মার্কেট হেজ দেয়া যদি করতে চাইছে, ফরওয়ার্ড মার্কেট হেজ এখানে কি লেখছে, এখানে কিন্তু এভাবে লেখা থাকবে না ফরওয়ার্ড মার্কেট হেজ, কোশ্চেন পড়া বুঝতে হবে যে এখানে ফরওয়ার্ড মার্কেট হেজ সম্পর্কে বলছে, কোশ্চেন পড়া বুঝতে হবে না মানি মার্কেট হেজ সম্পর্কে বলছে, কোশ্চেন পড়া বুঝতে হবে যেখানে অপশন মার্কেট হেজ সম্পর্কে বলছে। আচ্ছা, ফরওয়ার্ড মার্কেট হেজ বা ফরওয়ার্ড মার্কেট কি বলছে, কারেন্ট স্পট রেট হইতেছে এত, 6 মান্থ ফরওয়ার্ড রেট হইতেছে এত। হ্যাঁ, এগুলো আমরা ম্যাথ করে আসছি, আছে দেওয়া, ঠিক আছে, জানলাম, ভালো কথা। ফরওয়ার্ড মার্কেট হেজ সম্পর্কে মোটামুটি আমাদের মানে ফরওয়ার্ড মার্কেট সম্বন্ধে আইডিয়া আছে, যে একটা কারেন্ট কারেন্ট রেট দেওয়া থাকে, আরেকটা ফরওয়ার্ড রেট দেওয়া থাকে, তাই না? এটা আমরা জানি। আচ্ছা, মানি মার্কেট নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই, মানি মার্কেট কি অ্যাকচুয়ালি? মানি মার্কেট ইজ আ প্লেস যেখানে আমরা শর্ট টার্মের জন্য, মানে 1 বছর বা তো কম সময়ের জন্য টাকা ইদার ডিপোজিট করি বা লেন করি একটা রেটে, অথবা টাকা বড় করি একটা রেটে। তুমি যদি ব্যাংকের কাছে যায় 6 মাসের জন্য 10 কোটি টাকা লোন করো, সো ইউ হ্যাভ ইউজ আ মানি মার্কেট, সেটা একটা মানি মার্কেট। বা তুমি যদি 6 মাসের জন্য টাকা সঞ্চয়পত্র রাখো বা ফিক্সড ডিপোজিট রাখো 10 কোটি টাকা ব্যাংকে, এটাও মানি মার্কেট। এটা মানি মার্কেট, তুমি ইনভেস্ট করলো। আর যদি টাকা বড় করতে হয় তাহলে তুমি মানি মার্কেট থেকে বড় করছো। তার মানে মানি মার্কেট হেজ মানে আমরা কি বুঝতেছি, ইন্টারেস্ট রেট নিয়ে কোনো খেলা, কান্ট্রি ইন্টারেস্ট রেটটা কোনো গেম হবে। আচ্ছা, তো মানি মার্কেট সম্পর্কে কি ইনফরমেশন দিছে? 6 মাসের একটা 6 মান্থ কোরিয়ান ওন ইন্টারেস্ট, মানে কোরিয়া দেশে 6 মাসের ইন্টারেস্ট রেট হচ্ছে 12% পার অ্যানাম। এই 12% পার অ্যানাম মানে কিন্তু 6 মাসের রেট না, 12% পার অ্যানাম বলতে বুঝেছে অ্যানুয়ালি 12%। যদি 6 মাসের জন্য কনভার্ট করতে হয় তাহলে 2 দ্বারা ভাগ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা। আর ইউএস ডলারে 6 মান্থ, ইউএসএ তে 6 মান্থের কত, 5% পার অ্যানাম, আবার 5% পার অ্যানাম বলছে, পার অ্যানাম মানে এটা অ্যানুয়াল রেট দিছে, সো 6 মান্থের জন্য এটাকে করে নিতে হবে, কনভার্ট করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, বব ক্যান ইনভেস্ট এট দিস ইন্টারেস্ট রেট অর, সো বব যদি এই এই ইনভেস্ট করে এই দেশের ব্যাংকগুলোতে, তাহলে সে এই রেট গুলা পাবে, 12% অ্যানুয়ালি পাবে কোরিয়াতে, 5% অ্যানুয়ালি পাবে ইউএসএ তে। অর বড়, মানে বব যদি বড় করে টাকা টাকা ধার করে, তাহলে 1% পার অ্যানাম অ্যাবভ দিস রেট। যদি টাকা ধার করে তাহলে তাকে পে করতে হবে, মানে ইন্টারেস্ট রেট তাকে দিতে হবে 1% বেশি, মানে যা আছে তার থেকে 1% বেশি। অর্থাৎ বব যদি কোরিয়া থেকে টাকা ধার নিত, তাহলে কোরিয়া তখন তাকে চার্জ করতো 13% অ্যানুয়ালি। আর ইউএস থেকে যদি টাকা ধার নিত তাহলে ইউএস তাকে চার্জ করতো 5+1 6% অ্যানুয়ালি। হ্যাঁ, আর আর ওটা তো অ্যানুয়ালি, 6 মান্থে দিলে কত টাকা, কত চার্জ করতো? কোরিয়াতে চার্জ করতো 13/2%, উইচ ইজ 6.5%। আর ইউএসএ তারা চার্জ করতো 5 1 যোগ 6, 6 এর সাথে 2 ভাগ করলে 3%, তাই না? এটা তো বুঝতে পারছি, মানে হ্যাঁ, 6 মাসের জন্য rate।
সো এই একটা ওয়েতে আমরা হেজ করতে পারি। কেমনে করব নিচে আমরা যাই ম্যাথে যাই, আমরা আমরা দেখাবো। So, আমি জাস্ট দেখাইতেছি কি কি অপশন আছে অ্যাভেলেবল, মানে কি কি অল্টারনেটিভস অ্যাভেলেবল আছে। সো একটা ফরওয়ার্ড হেজের ইনস্ট্রুমেন্ট দেখলাম, আর একটা মানি মার্কেট হেজিং ইনস্ট্রুমেন্ট দেখলাম, এখন দেখবো অপশন মার্কেট ইনস্ট্রুমেন্ট। সো 6 মাসে একটা কল অপশন আছে। একটা সেকেন্ড। আচ্ছা, সো অপশন মার্কেটের হেজের কি অপশন, মানে অপশন মার্কেট হেজের কি কি অল্টারনেটিভ আছে? একটা 6 মাসের কল অপশন আছে, যেটা স্ট্রাইক প্রাইস এত, যেটা এক্সচেঞ্জ রেটটা স্ট্রাইক প্রাইস আর কি। আর প্রিমিয়াম হইতেছে এটার এত পার্সেন্ট প্রিমিয়াম। মানে প্রিমিয়ামটা এখানে সরাসরি কোনো ভ্যালু দেয় নেই, পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে, মানে যা হবে তার এত পার্সেন্ট। ঠিক আছে, বুঝছি। হ্যাঁ ভয় পাওয়ার কিছু নাই কিন্তু, এটা যে এত পার্সেন্ট এবার কি জীবনে এই প্রিমিয়াম পার্সেন্টেজ দেখিনি, এর পার্সেন্টেজ দিতেছে এখানে যা তার পার্সেন্টেজ, মানে 2.83% তার প্রিমিয়াম। ঠিক আছে, এতটুকু বুঝছি। হ্যাঁ, বুঝতে ঠিক ঠিক তেমনি পুট অপশনও সেম স্ট্রাইক প্রাইসই আছে, কিন্তু পুট অপশন প্রিমিয়ামটা একটু বেশি, সো একটু কম। ঠিক আছে, তো দুইটা 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 অপশন আছে, একটা কল অপশন পুট অপশন আছে। আচ্ছা। ববের কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্ট রেট বা অপরচুনিটি কস্ট হইতেছে 9%। ওই যে আমরা যখন প্রেজেন্ট ভ্যালু ম্যাথ করি, প্রেজেন্ট ভ্যালুর সময় একটা ডিসকাউন্ট রেট দিয়ে দেয় না? হুম। ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু ম্যাথ করছিলাম না? হ্যাঁ হ্যাঁ। এগুলো কিছু করি নাই ফাইন্যান্সে, কিন্তু ওই বেসিক জিনিসগুলো কিন্তু প্রয়োজন। বললো না যে ওইটা জানি না, না না, ওটা মনে খুব আছে ইম্পর্টেন্ট। মনে আছে। হ্যাঁ, ওখানে একটা ডিসকাউন্ট রেট দেওয়া থাকে না, আর বা কে বা সামথিং, হ্যাঁ। ওইটাই এখানে 9% বলে দিচ্ছে। সো এটা অ্যানুয়াল। Compare alternate ways that Bob might deal with his forex and exposure. What do you recommend and why? মানে এই যে তার এক্সপোজার হয়ে আছে, কোনটা ভালো হবে তার জন্য, কোনটা তার জন্য খারাপ, কোন ওয়েটা নিলে তার জন্য পারফেক্টলি হেজ হবে, বা সরি পারফেক্টলি হেজ না, হেজটা সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে, এটা জিজ্ঞাসা করছে। সো আমাদের কি করতে হবে? আমাদের ফার্স্টে দেখতে হবে বব যদি হেজ না করে তাহলে, তাহলে তার সাথে কি হবে। বব যদি ফরওয়ার্ড হেজ করে তাহলে তার সাথে কি হয়। বব যদি মানি মার্কেট হেজ করে তাহলে তার সাথে কি হয়। বব যদি অপশন মার্কেট হেজ করে তাহলে তার সাথে কি হয়। এবং কোন হেজটা সবচেয়ে বেশি ভালো বা সবচেয়ে বেশি কম কস্ট বেয়ার করতেছে, তাহলে ওই হেজটা ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পারছি? হ্যাঁ, তো দেখো আমি অ্যাজাম্পশনস লিখছি। সো বব কত টাকা পারচেস করছে? 7,800 সেভেন মিলিয়ন পয়েন্ট এইট হ্যাঁ কোরিয়ান ইয়েন, রাইট। ইনিশিয়াল পেমেন্ট কত করছে? 1,500 মিলিয়ন ইয়েন। সো সেটেলমেন্ট কত আছে দেওয়া, তার বাকি দেওয়া বাকি আছে কত? এই টাকাটা তার বাকি আছে দিতে হবে কোরিয়ান ইয়েন, রাইট। এটা এটা মাইনাস এটা, রাইট। এটা মাইনাস এটা, রাইট। এটা তো অবশ্যই বের করে দিছিল ভাই, যে যে এটা এটাই লিখছি। ঠিক আছে, বুঝছি। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যালো। বুঝতে পারছি বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা। তারপর কি স্পট রেট লিখছি, কারেন্ট স্পট রেট দেওয়া আছে এই যে 1,071.95 পার ডলার, এই যে লেখছি। ঠিক আছে, লেখছি। ঠিক আছে। হ্যাঁ। ফরওয়ার্ড রেট, এই যে ফরওয়ার্ড রেট। 6 months forward rate, ওকে ক্লিয়ার। ঠিক আছে, বুঝছি। হ্যাঁ। আর বব ক্যাটস কস্ট অফ ক্যাট মানে ওয়াক কত, 9%। এটা এটা যে দেওয়াই ছিল এখানে, রাইট। এটাও এটাও অ্যারো দিয়ে দিই।
ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, একটু ইনফরমেশন লেখা হয়ে গেছে, মানি মার্কেট হেজের কিছু ইনফরমেশন লিখি। 6 মান্থের ইন্টারেস্ট রেট কত যদি ইনভেস্ট করি। ইনভেস্টের আরেকটা নাম হইতেছে লেন্ডিং রেট, হ্যাঁ, এই জন্য আমি এটাও লেখা রাখছি। ইউনাইটেড স্টেটস এ কত, 5%, এই যে দেওয়া লেখা আছে 5%। এটা আরো দিয়ে দিব নাকি বুঝবা? আহ আরো দিয়ে দেবো। এটা ডিফারেন্টলি দিব। ছাড় দিতে হবে না। এটা ইয়া করে দিই। আর যদি বড় করতাম তাহলে 1% বেশি দিতে হচ্ছে, 1% দেখছি। দুই দেশে 1% 1% করে বাড়াইতে হবে। তো যা তাদের লেন্ডিং বা ইনভেস্টমেন্ট রেট, তার থেকে বড় রেটটা 1% বেশি, ঠিক আছে? এতটুকু তো বুঝছি, রাইট? 12% কোথেকে পাইছি, যেখান থেকে পাইছি। কোরিয়ারটা 12% ছিল, রাইট? আচ্ছা। এটা তো বুঝছি, রাইট? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। তো আমার টোটাল, এই যে টোটাল না আর কি, বড়োইং রেটটা এত পাই না, ঠিক আছে? এটা হচ্ছে লেন্ডিং। এটা একটা হালকা গ্রিন কালার দিই, এতে লেন করতেছে টাকা। আর এটা যে বড় বড় করলে এইটা, এই অ্যামাউন্টটা আমার উপর চার্জ। ঠিক আছে, এই গেল আমার ইয়া রিলেটেড ইনফরমেশন, মানি মার্কেট হেজ রিলেটেড ইনফরমেশন। এবার আসি অপশন মার্কেট রিলেটেড ইনফরমেশন। সো কল অপশন, পুট অপশন দুইটা ছিল, দুইটারই স্ট্রাইক প্রাইস সেম ছিল, 1100 1100। আর কল অপশনের প্রিমিয়াম ছিল 2.83%, আর পুটের প্রিমিয়াম ছিল 2.48%, রাইট? ঠিক আছে, এই ও, সব কিছু এখন আমার তোলা হয়ে গেছে, মানে আমার ম্যাথের যত কোশ্চেন মোশ্চেন ছিল, যা কিছু ছিল সব আমার এখানে তোলা হয়ে গেছে, রাইট? শেষ, ইজন্ট ইট? আচ্ছা। মানে এগুলো তো এখানে তো লিখা লিখা ছিল, অনেক কিছু লেখা টাকা ছিল। লেখাটারে আমি কি করে ফেলছি, আমার ম্যাথের ভিতরে আমি ঢুকাই ফেলছি, রাইট? মানে as হেন্স usual। দিয়ে যে আমি লিখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসগুলো করে হ্যাঁ হ্যাঁ, ফেলছি। একটু বুঝতে আচ্ছা, পারছি, একটা জিনিস আমাকে বল, তোমরা যখন টিউটোরিয়াল করো, টিউটোরিয়াল কি তোমাদের এভাবে নেয় নাকি এগুলো হাতে কলমে করতে হয়? যখন পরীক্ষা টরীক্ষায় আসে এগুলো হাতে কলমেই করতে হয়? টিউটোরিয়াল হাতে কলমে করতে হবে বই। হ্যাঁ। তাহলে তোমাদের হাতে ওই। কলমে দেখানো উচিত, এভাবে কেন দেখায় এটা? 1 নাম্বার, যদি তুমি কিছুই না করতা, বোধাইয়ের মতো বসে থাকতা, আনহেজ, মানে কিছুই তাহলে করো নাই, 6 মাসের জন্য ওয়েট করতেছো, মানে আমি বুঝতে পারছি 6 মাসের জন্য ইউর ওয়েটিং, 6 মাস আসুক তারপর টাকা দিয়ে দিব, মানে ডলার দিয়ে টাকা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সো 6 মাস ওয়েট করছো, 6 মাস আসছে। 6 মাস আসলে অনেক কিছু হইতে পারে 6 মাস পর। 6 মাস পর কি হইতে পারে, ইফ স্পট রেট ইন 6 মান্থ রিমেন সেম, মানে 6 মাস পর স্পট রেট এখন যা, 6 মাস পরও যদি তা হয়, তাহলে তোমার পেয়েবল কত ডলারে? ডলারে পেয়েবল কত তোমার? মানে তোমার কত টাকা পেয়েবল ছিল? 6300 মিলিয়ন না? হুম হুম। পেয়েবল কত টাকা ছিল, এই টাকাটা পেয়েবল ছিল না তোমার? 6300। তাই না? এটাই তো, এটা পে পে করার কথা না 6 মাস পর?
কথা হ্যাঁ বলো না কিছু। হ্যাঁ হ্যাঁ, বুঝছি তো। 6 মাস পর পে করার কথা। কারে পে করার কথা? কোরিয়ান কোম্পানি, রাইট? কোরিয়ান কোম্পানি 6 মান্থ ফরওয়ার্ড কন্ট্রাক্ট। আচ্ছা, পে করার কথা, রাইট? রাইট। তো এই পেটা আমি আমি কবে করব? 6 মাস পর। 6 মাস পর পে করতে হইলে আমি তো কোরিয়ান না, আমি কি, আমি ইউএস গায়। তো আমাকে কি করতে হবে? আমাকে ডলার দিয়ে কোরিয়ান ইয়েন কিনতে হবে না? তো আমাকে ডলার কত দিয়ে। ডলার পে করতে হবে কোরিয়ান? হ্যাঁ, কত ডলার দিয়ে আমি এত এত ইয়েন কিনতে পারবো? সো ইয়েন হইতেছে 6300 মিলিয়ন ইয়েন, রাইট? আর এক্সচেঞ্জ রেট হইতেছে 1071.95। যদি ভাগ দিই তাহলে আমার ডলার ভ্যালু পাবো আমি এখানে। তো এত ডলার পে করলে আমি এত ইয়েন, যে ওই যে এই ইয়েনটা তাকে পে করতে পারবো, সেটা ডলার ভ্যালু আসছে এখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে তো পারছি। এই ডলার যদি পে করি তাহলে মানে ইয়া করতে পারবো, তাই না? বুঝতে পারছি? হম হম, বুঝতে পারছি। 6 মাস পর, 6 মাস পর যদি স্পট রেটটা সেম থাকে, 6 মাস পর যদি সেমই থাকে, তাহলে আমার এই ডলার পে করলেই একমাত্র আমি কি করতে পারবো? 6300 ইয়েন আমি ওন ওন আমি পে করতে পারবো। কিন্তু এটাকে আমি 100% জানি এটাই হবে? না, জানি না। জানি না, তাই না? জানি না, জানি না। জানি না, আনসার্টেন না আমি। আনসার্টিন, আনসার্টিন, হ্যাঁ। এই দেখো, ইফ সিক্স ইটস মান্থ স্পট রিস্কি। রেট। হ্যাঁ, ইটস রিস্কি। এখন কি ঠিক আছে। করবে? হ্যাঁ, বুঝি নাই। এখন কি করবে? এখন কি করবে না, জিনিসটা আমি অ্যাসেস করতেছি, আচ্ছা অ্যাসেসমেন্টে আচ্ছা। যাইতেছে, সো ইটস রিস্কি, রাইট? হ্যাঁ। তুমি কি টিউটোরিয়াল গুলা অ্যাটেন্ড করো নাই নাকি? আমি আমার কাছে মনে হচ্ছে টিউটোরিয়াল অ্যাটেন্ড করো নি। এই টিউটোরিয়াল এখনো করা হয় নাই। এই টিউটোরিয়াল এখনো করাই নাই? না, কালকে করা হবে। আচ্ছা, একটা সেকেন্ড। তো আমরা কি দেখলাম, যদি সে কোনো কিছুই না করে, 6 মাস ওয়েট করে, 6 মাস ওয়েট করার পর তাকে যদি 6300 মিলিয়ন ওন দিতে হয়, তাহলে স্পট রেট ধরে নিই সেম ছিল আগে যা 6 মাস পরে তা, তাহলে তাকে অ্যাকচুয়ালি ডলারে কত কত টাকা পে করতে হবে? এই অ্যামাউন্টটা ডলারে পে করতে হবে। এটা কত কত হয় অ্যামাউন্টটা? 5.8 মিলিয়ন, রাইট? এরকম সামথিং। 5.8 মিলিয়ন ডলার তাকে পে করতে হয়। কিন্তু অ্যাসেসমেন্টের রিস্কি কেন? কারণ আমরা তো জানি না স্পট রেট কি বাড়বে না কমবে। সো আমরা টোটালি আনসার্টিন, তাই না? আমরা তো জানি হুম না, হুম। ইজন্ট ইট? Yes. আমরা জানি না বাড়বে না কমবে। সো উই ডোন্ট নো। আচ্ছা, আর যদি সে, আর যদি স্পট রেটটা ফরওয়ার্ড রেটের মতো হয়ে যায়, মানে স্পট রেটটা যদি ফরওয়ার্ড রেট, যে যে রেট, ওই রেটটা যদি স্পট রেট হয়, তাহলে দেখো আমাকে 5.7 মিলিয়ন ডলার পেয়েবল হয়ে, যদি এটা হয়, মানে এখানে স্পট রেট তিনটা রেট হইতে পারে, মানে স্পট, এখনকার স্পট রেট 6 মাস পর যা তাই থাকতে পারে, এখনকার স্পট রেট 6 মাস পর ফরওয়ার্ড রেটের মতো হয়ে যেতে পারে, আবার এখনকার স্পট রেট ওই যে কল অপশন পুট অপশন যে স্ট্রাইক রেট যেটা, ওইটার মতো হয়ে যেতে পারে। সো দেখো তিনটা, আমি আমার আমার পেয়েবল কয় টাইপের পাইতেছি? তিন টাইপের পেয়েবল পাইতেছি না? মানে তিনটা ঘটনা ঘটতে পারে বা এর বাইরে হইতে পারে। তো কোন, সো আমি কি শিওর কোনটা হবে? আমি কি বলতে পারবো এটা না এটা, নাকি এটা? আমি কি বলতে পারবো যে এটা হবে না অথবা না, এটা হবে? জানি না তো বলা একটাও, যায় তাই না। না? হ্যাঁ হ্যাঁ, যে বলা কোনো যায় কিছু হইতে পারে না, আনসার্টেন না? তার মানে এই যে আমরা যদি আনহেজ করি, তাহলে আমার পেয়েবলটা এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটা হইতে পারে, অথবা অন্য কিছু হইতে পারে। তো আমরা জানি না, পুরা জিনিসটাই আমি কি, আনসার্টেন। সো পুরা ব্যাপারটাই আমার জন্য
রিস্কি। সো আনহেজ থাকা মানে রিস্কি কেন? কারণ আনহেজ থাকলে আমার যে স্পট ট্রেড হইতে পারে যা তাই আছে, হইতে পারে ফরওয়ার্ড রেটের মতো, হইতে পারে কল অপশন পুট অপশনে যে রেটটা বলছে এটাও হইতে পারে, আমি জানি না কোন রেট হইতে পারে। সো আমি টোটালি আনসার্টেন। সো পুরা ব্যাপারটাই রিস্কি, পুরা ব্যাপারটাই রিস্কি। ঠিক আছে, বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, এটা হলো গা কেন আনহেজ থাকা যাবে না, এটা রেশনাল আমরা তখন করলাম। এটা অ্যাকচুয়াল ম্যাথ না, এটা হচ্ছে বুঝানো যে কেন আনহেজ থাকাটা রিস্কি, কেন আনহেজ থাকা যাবে না। কারণ আমার পেয়েবল কত আই ক্যান নট ডিসাইড। এখন 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 প্রেজেন্টে আমি বলতে পারতেছি না, পেয়েবল হতে পারে 5.8 মিলিয়ন, হতে পারে 5.7 মিলিয়ন, হতে পারে 5.7 মিলিয়নের একটু বেশি, আমি জানি না, আমি আনসার্টেন। কোনটা হবে আই ডোন্ট নো, এই তিনটা যে কোনো একটা হইতে পারে, অথবা অন্য কিছু হইতে পারে, আই ডোন্ট নো। ঠিক আছে, এতটুকু তো বুঝছি। মানে তখন কি বোঝানোর চেষ্টা করছি? হ্যাঁ হ্যাঁ, তিনটার মধ্যে তো আমরা জানি না যে কোনটা হবে। কোনটা হবে আমরা জানি না, এক্সেল আনসার্টেন সো আচ্ছা। রিস্কি। ঠিক আছে, বুঝছি এতটুকু। হুম, হ্যাঁ একটু আচ্ছা, এবার আমরা হেজিং এ ঢুকবো। এই যে হেজিং এ ঢুকবো, হেজিং এ ঢুকলাম। হেজিং এ কেমনে ঢুকছি আমরা? একটা ফরওয়ার্ড মার্কেট হেজিং এ ঢুকছি, যেখানে আমরা এই ফরওয়ার্ড কন্ট্রাক্টটা পারচেস করছি। এই ফরওয়ার্ড কন্ট্রাক্টটা পারচেস করছি। ফরওয়ার্ড কন্ট্রাক্টটা পারচেস করলে আমার জন্য রেট ফিক্স হয়ে গেল না? এটা এই ওনটা, এই রেটটা, হুম হুম। এটা যদি ফিক্স হয়ে যায় তাহলে আমি জানি 6 মাস পর রেট কত, হুইচ ইজ 1103.28, এই রেটটাই ফিক্সড। তার মানে এই রেটটা যদি আমার 6 মাস পর ফিক্সড হয়ে যায়, তার মানে আমি আজকেই বলতে পারি যে আমার 6 মাস পর কত ডলার পেয়েবল, হুইচ ইজ এটার সাথে এটা ভাগ দিলে এটা পাওয়া যায়, এই ডলারটা পেয়েবল। এবং এটা শিওর এটাই হবে, এর বাইরে কিছু যাবে না, বিকজ ফরওয়ার্ড কন্ট্রাক্ট কি করে লক করে দেয় ওই রেটটা, এর বাইরে মার্কেটে কি হচ্ছে না হচ্ছে ডাজন্ট ম্যাটার, ওই রেটে আমি বাই করতে পারবো ওন, মানে কোরিয়ান ওন, তাই না? হ্যাঁ। সো এটা সার্টেন, সো এটা সার্টেন, যেহেতু সার্টেন ইট ইজ লেস রিস্কি। এটা সার্টেন, আমি এই টেবলটা আমি সার্টেন, আমি শিওর এইটাই হইব। ঠিক আছে, এতটুকু বুঝছি। বুঝতে পারছি। আমি লক করে ফেলছি, আমার আমার আমি শিওর এইটাই আমার পেয়েবল, বাড়বেও না কমবেও না, কিছুই হবে না, এইটাই হবে আমার পেয়েবল, আমি আজকে শিওর। ঠিক আছে, এতটুকু বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি মানি মার্কেট হেজ। মানি মার্কেট হেজের কাহিনী কি? মানি মার্কেট হেজে আমার 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 করতে হবে কি? কোরিয়ান ওন দিতে হবে না, মানে কোরিয়ান ওন তাকে পে করতে হবে না? কোরিয়ান বল, হ্যাঁ। পে করতে হবে। তো আমি কি করব? আমাকে দেখতে হবে কোরিয়ান ওনের বোরিং রেট কত। কোরিয়ানের বোরিং রেট হইতেছে 12%। পাইছি কই থেকে? এই যে এখান থেকে। সরি, বোরিং রেট কেন লিখছি এখানে? এখানে হবে ইনভেস্টিং রেট, ভুলে বোরিং রেট লিখছি। 12% ইনভেস্টিং রেট। 12% হইতেছে ইনভেস্টিং রেট, 12% ইনভেস্টিং রেট। ইনভেস্ট বোরিং কেন লিখছে আই ডোন্ট গেট ইট। একটা সেকেন্ড, তোমার ওইখানে বোরিং লিখছেন, চেক করুন। ও আচ্ছা, বুঝছি কি করছি। আচ্ছা, তো সো কোরিয়ার ওন আমি দিব, সো আমার কোরিয়ার ওনের ইয়া লাগবে, জানতে হবে ইনভেস্টিং রেটটা জানতে হবে, which is 12%। এটা হচ্ছে পার অ্যানাম, কিন্তু আমরা 6 মাসের জন্য যেহেতু করতেছি, সো আমাকে 6 মান্থের জন্য এই রেটটা কনভার্ট করে নিতে হবে, which is 12 ভাগ 2, 6%, তাই না? আচ্ছা, 6 মান্থস। সো সো রেট তো 6 মান্থের জন্য, হ্যাঁ, কিন্তু আমার টাকা দিতে হবে কবে? 6 মাস পর। আমাকে ওন দিতে হবে 6 মাস পর, তাই না? সো আমার ফিউচার ভ্যালুটা 6 মাস পরে যেই ভ্যালুটা, ওটা ফিউচার ভ্যালু।
6300 মিলিয়ন ওন, এটা ফিউচার ভ্যালু। তাহলে এই 6300 মিলিয়ন ওন যদি আমাকে 6 মাস পরে পাইতে হয়, তাহলে কত ওন বা কত টাকা, কত ওন ব্যাংকে রাখলে সেই ব্যাংক আমাকে 6%, 6 মাসের জন্য 6% ইন্টারেস্ট দিলে আমার ওই টাকাটা 6300 মিলিয়ন ওন হবে। এটা কিভাবে বের করব আমরা? এই যে ফিউচার ভ্যালু আমরা জানি না, এফ বি ইজ ইকুয়ালস টু পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, মনে আছে এটা? এখান থেকে যদি আমার, এখানে আমার কি কি দেওয়া আছে, ফিউচার ভ্যালু দেওয়া আছে 6300 মিলিয়ন ওন, মানে 6 মাস পরে এটা আমার ফিউচার ভ্যালু। ওই টাকাটা 6 মাস পরে দিতে হবে না, 6300 মিলিয়ন ওন। তো ওটা তো হ্যাঁ, ফিউচার। তো ওই ফিচার ভ্যালু আমি পাইতে চাই। ওই ফিচার ভ্যালুটা পাইতে হইলে প্রেজেন্টে কত টাকা জমা রাখে ব্যাংকে, ওই ব্যাংক আমার যখন 6% ইন্টারেস্ট দিবে, কত টাকা জমা রাখলে সেটা আমার 6300 মিলিয়ন ওন হবে, সেটা আমরা প্রেজেন্ট ভ্যালু দিয়ে বের করবো। এই যে এইভাবে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা কি? প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা হচ্ছে এই যে পিভি ইজ ইকুয়ালস টু এফ ভি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন। কেন দিইনি? কারণ 1 বছরও হয়নি, 6 মাস। ঠিক আছে, এটা তো বুঝছি। তো দেখো এই প্রেজেন্ট ভ্যালুটা বের করছি কিভাবে। এই যে G21 কই, এই যে পেয়েবল এর ভ্যালুটা, এই যে 6300 মিলিয়ন, এই টাকাটা ফিউচার ভ্যালু। এটা আমি ডিসকাউন্ট করতেছি কিসের জন্য? 6%-এর জন্য। মানে প্রেজেন্টে যদি আমি এত টাকা, এত ওন জমা রাখি ব্যাংকে, কোরিয়ার ব্যাংকে এত ওন যদি জমা রাখি, ইফ আই ইনভেস্ট দিস অ্যামাউন্ট অফ KW, sorry, KRW in Korea, I will get 6300 million Korean won after 6 months. লা, বুঝতে পারছি? বুঝতে পারছি। ঠিক আছে, মানে আমি তো 6300 মিলিয়ন 6 মাস পরে দিব, তো আমার এখন ওদের ব্যাংকে কত টাকা রাখলে 6 মাস পর 6300 মিলিয়ন হবে? তো এত টাকা, এত এত ওন রাখলে, তাই না? এত ওন রাখলে হবে, তাই না? রাখলে 6 মাস পর, হ্যাঁ। এত হবে। তো আমার আমার তেলে কত ওন এখন হাতে আনতে হবে? এত ওন। এখন এত ওন হাতে আনতে হলে আমার কত ডলার খরচ করতে হবে? তাহলে এই ওনের প্রেজেন্ট ডলার ভ্যালু কত? তো এই ওনের প্রেজেন্ট ডলার ভ্যালু হইতেছে, এই ওনটা যদি আমরা কারেন্ট স্পট রেটে ডলারে কনভার্ট করি, তো এই ওনটা যদি কারেন্ট স্পট রেটে ডলারে কনভার্ট করি, তাহলে এই ওন ডিভাইডেড বাই স্পট রেট, তাহলে আমার এই ওনটা কারেন্টলি ডলারে কনভার্ট হয়ে গেল, which is $5.54 মিলিয়ন। হ্যাঁ, তো এই ডলারটা আমি কি করলাম, এই ডলারটা আমার এখন কি করতে হবে? এটা আমার কস্ট দেখতে হবে। হ্যাঁ, কারণ এই ডলারটা আমি কি করব, এই ডলারটা আমি ওনে কনভার্ট করে ওই ওন আমি ব্যাংকে রেখে দিব। তো আমি যদি এই ডলারে কনভার্ট করে ওনে নিয়ে ব্যাংকে রেখে দিই, তাহলে এই ডলারটাকে আমি অন্য কোথাও ইউজ করতে পারতেছি? না, প্যারিস করা যাচ্ছে। তো না করতে পারলে আমার এটার কস্ট কত? কস্ট অফ ক্যাপিটাল কত? উইচ ইজ 4.5%, তাই না? এইটা, এই ডলার অ্যামাউন্টের কস্ট 4.5%। সো এইটার আমার কস্ট অফ সেটেলমেন্ট বের করতে হবে এত। তার মানে এই ডলারের ফিউচার ভ্যালু অ্যাকচুয়ালি এত। তো এই ডলারের ফিউচার ভ্যালু যদি এত হয়ে থাকে, এই ডলারের ফিউচার ভ্যালু এত, ফিউচার ভ্যালু বলতে 6 মান্থ পরের ডলার ভ্যালু যদি এত হয়ে থাকে,
which is 5.793 মিলিয়ন। তার মানে 6300 মিলিয়ন ওন পাইতে হইলে আমাকে খরচ বেয়ার বা কস্ট বেয়ার করতে হইতেছে 5.793 বিলিয়ন ওন। 6 মাস পর 6300 মিলিয়ন ওন আমার পে করার জন্য আমাকে অ্যাকচুয়ালি $5.793 মিলিয়ন পে করতে হইতেছে। এটার কস্ট অ্যাকচুয়ালি এটা এটা দেখাইতেছে। এখানে কত ছিল? 5.710, আর এখানে কত? 5.793। হ্যাঁ, এটাই আমার কস্ট, এটাই আমার পেয়েবল, একদম সার্টেন পেয়েবল, এটাও সার্টেন। এটাই এটাই আমার খরচ হবে, এই ডলার অ্যামাউন্টে আমার খরচ হবে, এর বাইরে কিছু খরচ হবে না। তো মানি মার্কেট হেজে আমার খরচ হয় কত, পেয়েবল হয় কত, এত মানি মার্কেট হেজে। আর যখন ফরওয়ার্ড হেজে যখন চিন্তা করি, তখন খরচ হয় কত, এত। ঠিক আছে, বুঝতে পারছি। হুম, হুম। জিনিসটা আবার বলি, আমি 6 মাস পরে 6300 মিলিয়ন ওন পাইতে চাই। পাবো কিভাবে? ওদের দেশে টাকা ইনভেস্ট করতে হবে। ওদের দেশে ইনভেস্ট রেট হতেছে 6%, সরি 12%, যেটা অ্যানুয়ালি। আমি 6 মাসের জন্য বলছো, আমাকে অ্যানুয়ালি এটা মানে সেমি অ্যানুয়ালি কনভার্ট করতে, সেমি অ্যানুয়ালি কনভার্ট 6% পাই। সো 63 মিলিয়ন ওন পাবো 6 মাস পর, কিন্তু এখন এটার ভ্যালু কত? সো প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। প্রেজেন্ট ভ্যালুতে 6300 মিলিয়ন ওনের প্রেজেন্ট ভ্যালু হইতেছে 5943 মিলিয়ন ওন। 5943 মিলিয়ন ওন হইতেছে এটা প্রেজেন্ট ভ্যালু। এই প্রেজেন্ট ভ্যালু ওন রে যদি আমার পাইতে হয় এখন, তাহলে আমাকে ডলার দিয়ে কিনতে হবে। তাহলে ডলার টাকা পড়বে কত? এত টাকা, এত এত ডলার পড়বে। তার মানে এত ডলার এখন খরচ করলে আমি এত মিলিয়ন ওন পাবো, এত 100 মিলিয়ন ওন পাবো। ওইটা আমি 6 মাসের জন্য ইনভেস্ট করলে আমার 6300 মিলিয়ন ওন আসে, পেয়েবল হয়ে যায়। তাহলে আমি যদি এই টাকাটা এখনই ডলার থেকে ওনে কনভার্ট করে ফেলি, তাহলে এই টাকাটা আমার 6 মাসের জন্য আমি ইউজ করতে পারতেছি না। যেহেতু ইউজ করতে পারতেছে না, এই টাকাটা আমার জন্য কস্ট, মানে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ক্রিয়েট করবে। যদি ক্যাপিটাল ক্রিয়েট করে, তাহলে আমার 6 মাসের কস্ট কত, কস্ট অফ সেটেলমেন্ট দিলে কত হয়? তখন আমার ওয়াক যে 9% ছিল, ওটা তো ইয়ারলি ছিল, অ্যানুয়ালি ছিল। এই ওয়াকটারে আমরা এখানে সেমি অ্যানুয়ালিতে কনভার্ট করছি। সো 4.5%, এই 4.5% উইল বি অ্যাপ্লিকেবল ফর 6 মান্থ। 6 মান্থে পর আমার ডলার অ্যাকচুয়াল ভ্যালুর কস্ট হইতেছে এত, 5.7 মিলিয়ন ডলার। এটা আমার এই ডলার কস্টটা হইতেছে অ্যাকচুয়ালি এই যে 300 বিলিয়ন ওন, এইটার কস্ট হইতেছে এইটা, এটার কস্ট অ্যাকচুয়ালি এটা। সো এই ওন 6 মাস পরে পেয়েবল করার জন্য আমার অ্যাকচুয়ালি ডলার খরচ হইতেছে 5.793 মিলিয়ন, সরি 5.793 মিলিয়ন, হ্যাঁ 5.793 মিলিয়ন ওন, সরি ওন না, ডলার, অফকোর্স ডলার। সো আমি এখন একদম সার্টেনলি বলতে পারতেছি যে আমার 6 মাস পর যে ওনটা আমাকে পেয়েবল করতে হবে, পেয়েবল, সেটার জন্য আমার ডলার অ্যামাউন্ট খরচ করতে হবে 5.793। 5 পয়েন্ট কেন বলতেছে? আমি 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ দিছি, দেখো 6টা ডিজিট আছে, 6 দিয়ে ভাগ দিলে 5.793 আসে। আমি শর্টকাটে বলতেছি কথা, মানে বলার জন্য, নাম্বারটা বলার জন্য। সো মানি মার্কেট হেজের থ্রুতে আমি আমার কস্টটাকে বা ডলারের পেয়েবলটাকে আমি ফিক্স করে ফেলছি। সো ফরওয়ার্ডে আসতেছে এত, এটা লেস করে দিই। আর মানি মার্কেট হেজে আসতেছে এত। তো দেখা গেছে মানি মার্কেট হেজে একটু বেশি খরচ আসতেছে, আর ফরওয়ার্ড মার্কেটে একটু কম আসতেছে। এরপর আমরা অপশনটা নেক্সট ক্লাসে করবো, আজকে আর অপশনটা করব না, ঠিক আছে? হুম, হুম। ঠিক আছে।